চলুন অ আ ক খ শিখি। বাংলা বর্ণমালায় বেশ কিছু নতুন নতুন বর্ণ দেখা যাচ্ছে। বর্গীয় জয়ের তলায় বিন্দু, এরকম হয়তো অনেকে দেখেছেন। এর উচ্চারণ করা হচ্ছে অনেকটা ইংরাজি জেডের মতো, কিংবা আরবি বা উর্দু ভাষায় এই ধরনের উচ্চারণের সংশ্লিষ্ট বর্ণ আছে। তো বাংলা ভাষায় সময়ের নিয়মে প্রচুর বিদেশি শব্দ ঢুকেছে। বিদেশি শব্দের সঙ্গে এসেছে বিদেশি উচ্চারণ, যেগুলি আমাদের বর্ণমালা দিয়ে সঠিকভাবে প্রকাশ করা যায় না। তো বিদেশি উচ্চারণের সাথে সাথে নতুন নতুন বর্ণের প্রয়োজন হয়ে পড়াটা স্বাভাবিক। তবে অফিসিয়ালি এখনো এই ধরনের বর্ণগুলি বাংলা একাডেমি গ্রহণ করেনি, হয়তো ভবিষ্যতে করবে। সময়ের সাথে সাথে আমাদের উচ্চারণ পাল্টায় এবং সেই অনুসারে নতুন বর্ণের প্রয়োজন হয়, এটা স্বাভাবিক। এর আগেও নতুন বর্ণ আমাদের বর্ণমালায় ঢুকেছে এবং কিছু বর্ণ আমাদের বর্ণমালা থেকে বাতিল হয়েছে, এবং লক্ষ্য করলে দেখতে পাবেন অনেক বর্ণ প্রায় ব্যবহার শূন্য হয়ে পড়েছে। তো অ আ ক খ শিখি, আর তার মধ্যে দেখি কোন কোন বর্ণমালা আগে ছিল বাতিল হয়েছে, কোন কোন বর্ণমালা বাতিল হতে চলেছে। আমাদের বর্ণমালার ব্যাপক সংস্কার করেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণমালার ভূমিকায় লিখছেন, এ পর্যন্ত বর্ণমালায় 16 স্বর এবং 34টি ব্যঞ্জন ছিল। তো তিনি তার কিছু কিছু পরিবর্তন করলেন। এখন স্বরবর্ণ হচ্ছে 11টি আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি, মোট 50টি আছে। তো এই বিদ্যাসাগরের আগে 16 স্বর এবং 34 ব্যঞ্জন কিরকম ছিল একটু দেখে নিয়ে আসুন। 16টি স্বরবর্ণ। স্বরবর্ণ তাকে বলা হয় যেসব বর্ণের উচ্চারণ করতে আমাদের যে জিভ আছে তার ঘোরাফেরা করতে হয় না, মুখবিবরের কোনো জায়গায় স্পর্শ করতে হয় না, শুধুমাত্র বায়ু দ্বারা এই শব্দ আমরা উচ্চারণ করতে পারি। এই স্বরবর্ণকে দুভাগে ভাগ করা হয়েছে, হ্রস্ব স্বর আর দীর্ঘ স্বর। হ্রস্ব মানে ছোট, দীর্ঘ মানে বড়। 16 স্বর মানে 8টি হ্রস্ব স্বর, 8টি দীর্ঘ স্বর। প্রতিটি স্বরের একটি হ্রস্ব, একটি দীর্ঘ। যেরকম অ আ, হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব উ দীর্ঘ উ, হ্রস্ব রি দীর্ঘ রি। এখানে দেখুন দীর্ঘ রি বিদ্যাসাগর মশাই তুলে দিয়েছেন এবং তিনি সেটি ভূমিকাতে উল্লেখ করেছেন। দীর্ঘ রির ব্যবহার বাংলায় নেই, সেই দৃষ্টান্ত দিয়ে তিনি দীর্ঘ রি তুলে দিয়েছেন। তারপরে হ্রস্ব লি দীর্ঘ লি, বিদ্যাসাগর মশাই দীর্ঘ লিটিও তুলে দিয়েছিলেন এবং বর্তমানে হ্রস্ব লি সেটিও উঠে গেছে। তাহলে মোট স্বরবর্ণ থেকে 3টে বর্ণ, 2টি বিদ্যাসাগর মশাই তুলেছেন, একটি পরবর্তীতে বিলুপ্ত হয়েছে। 3টি বর্ণ উঠে গেছে, রইল 13টি। 13টির মধ্যে লিকারের পরে হচ্ছে এ ওই ও ঔ, এরপরে অনুস্বার এবং বিসর্গ, এই 2টি স্বরবর্ণের মধ্যে ছিল, যে 2টি বিদ্যাসাগর মশাই ব্যঞ্জন বর্ণে নিয়ে এসেছেন। তাহলে মোট স্বরবর্ণ কমে হয়ে গেল 11টি, 3টি বর্ণ বাতিল হলো। তাহলে 16টি স্বরবর্ণ থেকে 3টি বর্ণ বাতিল হলো, আর 2টি বর্ণ ব্যঞ্জন বর্ণের মধ্যে ঢুকে হয়ে গেল। স্বরবর্ণের সংখ্যা 11টি। এবার আসুন দেখি ব্যঞ্জন বর্ণে কি কি পরিবর্তন হলো, বা ব্যঞ্জন বর্ণে তিনি কি কি পরিবর্তন করলেন। ক বর্গে 5টি বর্ণ, চ বর্গে 5টি বর্ণ, ট বর্গে 5টি বর্ণ, ত বর্গে 5টি বর্ণ, আর প বর্গে 5টি বর্ণ, মোট 25টি বর্ণ। 29 জ র ল ব তালে বস আরো 5টি নিয়ে 30টি বর্ণ। মূর্ধন্য ষ দন্তস্ব হ 33টি বর্ণ, আর কয়ে মূর্ধন্য ষ খ, এটিও বর্ণের মধ্যে ছিল অন্তর্গত,
এটি পৃথক বর্ণের মধ্যে অন্তর্গত ছিল। এইটি নিয়ে মোট 34টি ব্যঞ্জন বর্ণ ছিল। বিদ্যাসাগর মশাই বললেন কয়ে মূর্ধন্য স যেটি আমরা খ উচ্চারণ করি এটি পৃথক বর্ণ নয়, এটি দুই বর্ণের সংযুক্ত বর্ণ, সুতরাং এটিকে আলাদা করে বর্ণমালায় স্থান দেওয়ার কোনো দরকার নেই। তিনি ওটি বাতিল করলেন। তার বদলে নিয়ে এলেন কি? তিনি নিয়ে এলেন ডয় শূন্য ড, ঢয় শূন্য ড এবং অন্তুষ্ট অ। এই তিনটি বর্ণ তিনি নতুন করে নিয়ে এলেন। অবশ্য একেবারে নতুন ছিল না এই বর্ণগুলি। এই বর্ণগুলির ব্যবহার ছিল, বর্ণমালায় ছিল না। কিরকম ব্যাকরণ ছিল এটাই যে কোনো শব্দের শেষে যদি ড, ঢ বা জ থাকে তাহলে সেটির উচ্চারণ ড়, ঢ় এবং অন্তুষ্ট অ এর মতো হবে, এবং সেখানে বর্ণের তলায় একটি বিন্দু দিয়ে চিহ্নিত করা হবে। অর্থাৎ এই ড আর ডয় শূন্য ড একটি বর্ণ নির্দিষ্ট ছিল, এটি পৃথক ধরা হতো না। বিদ্যাসাগর মশাই বললেন যেহেতু এই দুটি বর্ণ দেখতেও আলাদা এবং এদের উচ্চারণও আলাদা, তাই এইগুলি পৃথক হওয়া উচিত। এইভাবে তিনি এই ড, ঢ এবং অন্তস্থ জ এই তিনটির একটি পৃথক বর্ণ পৃথক উচ্চারণের কারণে নিয়ে এলেন এবং বর্ণমালায় স্থান দিলেন। এরপরে কি আসছে? অনুস্বর বিসর্গ, যেটা স্বরবর্ণে ছিল সেটা ব্যঞ্জন বর্ণে নিয়ে এলেন, আগেই বললাম। এবং সব শেষে নিয়ে এলেন চন্দ্রবিন্দু। এই চন্দ্রবিন্দু বর্ণমালায় ছিল না, চন্দ্রবিন্দু ছিল একটি চিহ্ন হিসাবে। এই চন্দ্রবিন্দু চিহ্নটি থাকলে সেখানে অনুনাসিক উচ্চারণ করতে হতো, তিনি সেটি পৃথকভাবে বর্ণ হিসাবে নিয়ে এলেন। তো বিদ্যাসাগর মশাইয়ের সংস্কারে মোট বর্ণ সংখ্যা ছিল 51টি, এখন কমে 50টি। এই 50টি বর্ণ নিয়ে আমাদের কিছু পৌরাণিক গল্প আছে। কালীর গলায় যে মুন্ডমালা, এই প্রতিটি মুন্ড এক একটি বর্ণকে প্রকাশ করে, তার জন্য ওই মুন্ডমালায় বর্ণের সংখ্যা হচ্ছে 50টি। আবার বিদ্যার দেবী সরস্বতী তার যে অঞ্জলির মন্ত্র কজ্জল পূরিত লোচন ভারে স্তনযুগ শোভিত মুক্তা হারে, এই মুক্তা হারের মধ্যেও 50টি মুক্তা 50টি বর্ণকে প্রকাশ করে। তো এই 51টি বর্ণ বিদ্যাসাগর মশাই যেটি করলেন সেটি বর্তমানে আবার ফিরে 50টি হয়ে গেছে, কারণ ওই লিকার বর্ণটি বর্তমানে ব্যবহার নেই বলে উঠে গেছে। আচ্ছা, ব্যঞ্জন মানে হচ্ছে তরকারি। তো ব্যঞ্জন বর্ণের সঙ্গে তরকারির কোনো সম্পর্ক আছে কি? সরাসরি ব্যঞ্জন বর্ণের সঙ্গে তরকারির সম্পর্ক নেই, কিন্তু ব্যঞ্জন মানে হচ্ছে প্রকাশ করা। এই ব্যঞ্জন বর্ণ আলাদা আলাদা উচ্চারণকে প্রকাশ করে, আবার তরকারি যেটি ভাতকে বা অন্নকে প্রকাশ করে, তাই সেটি হচ্ছে ব্যঞ্জন। এই ব্যঞ্জন বর্ণের পূর্বে নাম ছিল হল বর্ণ, স্বরবর্ণ এবং হল বর্ণ বলা হতো। এই হল বর্ণ এটি পাণিনির নামকরণ। পাণিনি সংস্কৃত ব্যাকরণে বিশাল পরিবর্তন এনেছিলেন। পাণিনির হাত ধরেই এই ভাষাটির নাম হয়েছে সংস্কৃত। তো তিনি ব্যঞ্জন বর্ণের নামকরণ করেছিলেন হল বর্ণ। তার কারণ এই বর্ণগুলি তিনি ক, খ, গ, ঘ এইভাবে সাজাননি, তিনি একটু অন্যরকম ভাবে সাজিয়েছিলেন। তার শুরু ছিল হ, হ থেকে ল পর্যন্ত যে বর্ণ সেটি হচ্ছে হল বর্ণ। কিংবা এই যে আমরা বলি না হজবরল, হজবরল মানে আমরা বিশৃঙ্খলা বলতে বুঝি, হজবরল মোটেই বিশৃঙ্খলা বোঝায় না। আসলে পাণিনি যে ব্যাকরণ বই লিখেছিলেন সে বইটির নাম অষ্টাধ্যায়ী, যাতে 8টি অধ্যায়, তাতে মোটে 14টি সূত্র ছিল। এই মোটে বললাম বটে, কিন্তু এই 14টি সূত্র কেন, এক একটি সূত্র শিখতেই জীবন পাত হয়ে যেত। তো পাণিনির 5ম সূত্রের নাম হচ্ছে হজবরট, আর 6ষ্ঠ সূত্রের নাম হচ্ছে লন। এই হজবরট থেকে লন পর্যন্ত সমস্ত বর্ণগুলি বিস্তারিতভাবে বর্ণনা করা আছে। এই হজবরট আর লন এই দুয়ে মিলে হজবরল, আর এখান থেকেই আসছে হল বর্ণ। আচ্ছা, বর্ণকে আমরা অক্ষর বলে থাকি অনেকে।
তো বর্ণ আর অক্ষর কি এক? বর্ণ আর অক্ষর কাছাকাছি হলেও এক নয়। অক্ষর মানে হচ্ছে অক্ষয়, যার ক্ষয় নেই। এই যে আমরা শিখলাম ক খ গ ঘ, আমরা কা খা গা ঘা কিংবা কি খি গি ঘি কেন শিখলাম না? অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে ক যে উচ্চারণ করছি তাতে কয়ের সঙ্গে অকার যোগ করে উচ্চারণ করছি। একটি স্বরবর্ণের সাহায্য নিয়ে আমরা উচ্চারণ করছি। কা খা গা ঘা উচ্চারণ করলেও খুব একটা দোষের ছিল না। প্রকৃতপক্ষে এই কয়ের সঙ্গে অ যখন যুক্ত হচ্ছে, অর্থাৎ যখন ক উচ্চারণটি করছি, তখন সেটি হচ্ছে বর্ণ। আর ক থেকে অটি মুক্ত করে দিলে যেটির উচ্চারণ আমরা করতে পারবো না, যেটুকু পড়ে রইল সেইটি হচ্ছে অক্ষর। তো আজকের পাঠশালায় এই ছিল অ আ ক খ র পাঠ।